আসসালামু আলাইকুম ভাই ব্রাদারগণ। আ আজকে একটা টপিক নিয়ে কথা বলতে আসছি। টপিকটা হচ্ছে যে আ সমাজের শ্রেণী বিভাজন। শ্রেণী বিভাজন বলতে বোঝাচ্ছি হচ্ছে আজকের কথাগুলো শুনলে অনেকের কাছে মনে হইতে পারে যে আমি হয়তো কমিউনিস্ট অথবা সোশ্যালিস্ট, আম সমাজতন্ত্রী বা কমিউনিস্ট পার্টির কেউ বা এরকম কিছু। ব্যাপারটা তা না। কমিউনিজমের অনেকগুলো ভুল আছে। সোশ্যালিজমের অনেকগুলো ভুল আছে। ভুল আছে বলে এগুলো ফেইল করছে। প্রিভিয়াস জেনারেশনে আমরা দেখছি যে কেমনে রাশিয়াতে ফেল করছে বা যাই হোক। কিন্তু কমিউনিজমের অনেকগুলো আইডিয়া যেগুলো কমিউনিজমের রুট ছিল, ভুল আছে সেটা অস্বীকার করছি না। কিন্তু বেসিক কিছু আইডিয়া যেমন আমাদের সমাজে যে অর্থনৈতিক শ্রেণী বৈষম্যটা আছে, এটা কিন্তু ট্রু। এটা তখনও ছিল, আজও আছে, হয়তো নিয়ার ফিউচার বা ফিউচারেও থাকবে। থাকবে এটা হয়তো একেবারে নির্মূল করা কখনোই সম্ভব না। আল্লাহই ভালো জানেন। কিন্তু আ বেসিক আইডিয়া গুলা কি? কার্ল মার্কস কি করছিল? সমাজকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ২ ভাগে ভাগ করছিল। একটা হচ্ছে বুর্জোয়া আরেকটা হচ্ছে প্রোলেতারিয়েত। প্রোলেতারিয়েতরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে শ্রমিক শ্রেণী যারা কাজ করে এবং উনি শ্রমিকদেরকে পণ্য বলছেন। কারণ যারা বুর্জোয়া আছে ১ম টাইপ হচ্ছে বুর্জোয়া যারা হচ্ছে শিল্পপতি অথবা হচ্ছে পুঁজিবাদী যাদের কাছে পুঁজি আছে, যাদের কাছে যাদের কাছে টাকা আছে, ওরা কি করে শ্রমিকদেরকে দিয়ে খাটায় এবং শ্রমিকদেরকে পণ্য হিসেবে তাদের শ্রমটাকে পণ্য হিসেবে কিনে নেয়। এজন্য প্রোলেতারিয়েট যারা সেকেন্ড টাইপ ওরা হচ্ছে শ্রমিক শ্রেণী এবং ওদেরকে কার্ল মার্কস কিন্তু সম্ভবত আমার যতদূর মনে পড়ে তার যে বই আছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 মেবি, তো ওটার মধ্যে উনি এটা বলছেন সম্ভবত, আমি যদি ভুল না করি। তো আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে আমরা আহ, অনেকটুকু চেঞ্জ হইছি, আমাদের সমাজ ব্যবস্থা চেঞ্জ হইছে, মডার্ন সিভিলাইজেশন আমরা এই সেই আরো অনেক কিছু। কিন্তু আমরা যে এই যে সমাজের যে ২টা উনারা বেসিক্যালি উনারা সবসময় করতেন কি কার্ল মার্কসরা ২ টা ভাগে ভাগ করতেন। আমরা সমাজে এখন অনেক ভাগে ভাগ করছি। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা এলিট যারা খুবই উচ্চবিত্ত, আর এর পাশাপাশি হচ্ছে যে এরপরে আরেকটা শ্রেণী হচ্ছে যে মধ্যবিত্তদের শ্রেণী। এখন মধ্যবিত্তদের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ আছে। এখন যে যার মান্থলি স্যালারি ১,০০,০০০ টাকা সেও নিজেকে মধ্যবিত্ত দাবি করতে পারে এবং যার মান্থলি স্যালারি ৩০ থেকে ৩৫,০০০ টাকা সেও নিজেকে মধ্যবিত্ত বলে। তো এখন কে কোন লেভেলের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ওই ব্যাপারগুলো আছে। এরপর হচ্ছে নিম্নবিত্ত যারা খেটে খাওয়া মানুষ, আমাদের রিক্সা চালক ভাইরা যারা আছেন বা এরকম যারা নিম্ন বিভিন্ন বৃত্তির মাধ্যমে তাদের জীবন আ নির্বাহ করেন তাদের তাদের ব্যাপারটা আরকি। তো আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন আছে। অবজারভেশন গুলো হচ্ছে আমার আজকের এই অবজারভেশন গুলো কোনো রিসার্চ বেসড কোনো কিছু স্ট্যাটিস্টিক্স মেইনটেইন করে করা না। এগুলো হচ্ছে আমি আমি জীবনে দেখছি। আমার এই অল্প ক্ষুদ্র জীবনে আমি দেখছি এবং আমার কাছে যা আমার ফিলিংস ওগুলা শেয়ার করতেছি আপনাদের সাথে। আম আ ১ম এ আসি যে এই যে উঁচু শ্রেণীর সাথে নিচু শ্রেণীর বন্ধুত্ব বা সম্পর্ক নিয়ে। উঁচু শ্রেণীর সাথে নিচু শ্রেণীর বা কার্ল মার্কসের ওদের ল্যাঙ্গুয়েজে বুর্জোয়াদের সাথে প্রলেতারিয়েতদের সম্পর্কটা শুধুমাত্রই হচ্ছে আ শ্রমিক এবং কর্মচারীর শ্রমিক এবং মালিকের। তা আমরা যারা নিচু শ্রেণীর আছে, যারা শ্রমিক শ্রেণী, তারা সবসময় পুঁজিবাদের জন্য খেটে যাবে এবং কাজ করবে। সেটার জন্য তারা হুম আ আ পারিশ্রমিক পাবে এবং পুঁজিবাদ মানে তারা আরো ধনী হতে থাকবে। তারা আরো সমাজের সুযোগ সুবিধা যত বেশি আছে সব হবে ইয়ে শ্রেণীতে। তো বর্তমান দুনিয়ার মধ্যে এই জিনিসটা ভোগ করতে বেসিক্যালি ভোগ করতেছে হচ্ছে যারা এলিট আছে, বাংলাদেশের যারা ইয়ে আছে, ব্যবসায়ীরা আছে বা ইয়েরা আছে বড়, বড় তারা। আর এরপর আরেকটু নিচু লেভেলে ভোগ করতেছে এগুলো হচ্ছে যে উচ্চ মধ্যবিত্তরা, যেটা বললাম যে ১-১.৫ লাখ ৳১,০০,০০০ সেলারি পেয়েও নিজেকে আপনি মধ্যবিত্ত বলতে পারেন। তো ওরা আবার একটা আছে কারণ ওদের নিচেও আবার শ্রেণী আছে। নিম্ন মধ্যবিত্তরা আছে, ওদের আন্ডারে কাজ করে। আবার ধরেন একজনের বাসায় তার গৃহ পরিচারিকা কাজ করতেছে, দারোয়ান কাজ করতেছে। ওরা আবার নিম্ন শ্রেণী। মানে অর্থনৈতিক দিক থেকে নিম্ন শ্রেণী। আমি মানুষ হিসেবে নিম্ন শ্রেণী বলতেছি না কাউকে। মানুষ হিসেবে নিম্ন শ্রেণী বলার কোনো কারণ নাই। তো আমি ওইটাতেই আসতেছি এখন যে আমরা অনেক সময় হয় কি টা টাকা পয়সার ইয়েতে মাপি নিজেদেরকে। টাকা পয়সার ইয়েতে মাপি বলতে কিরকম? যে ধরেন আম আমরা এই যে বইয়ের মধ্যে পড়ছি যে হ্যাঁ, আমরা এখন সাম্যের উপর প্রতিষ্ঠিত আমাদের দেশ, আমাদের দুনিয়া। আমরা কোনো এরকম রেসিজম চাই না, বিভাজন চাই না।
এগুলো হচ্ছে ইউটোপিয়ান কথাবার্তা। মানে ফিলোসোফারদের সেই ইউটোপিয়া যেখানের মধ্যে সবাই সমান, সবাই আরামে, কেউ কারো ক্ষতি করে না। এগুলো কতগুলা আম মানে মানুষের আকাঙ্ক্ষার বিষয়। কিন্তু এগুলো বাস্তবে আমরা দেখি না। বই পর্যন্তই আমরা একে অপরকে শ্রদ্ধাশীল হব, কাউকে ছোট মনে করব না, এই সেই। এগুলো বই বই পড়া পর্যন্ত বা বইয়ের থিওরি পর্যন্ত, থিওরি কপচানো পর্যন্ত আমরা এর দূরে সীমাবদ্ধ। কিন্তু বাস্তবতা টোটালি ভিন্ন। সেই যে শ্রেণী বিভাজনটা সমাজের, যে শ্রেণী যে বৈষম্যটা, ওইটা আজও আছে। ওইটা আজও আছে। আজও আছে, কালও থাকবে। এমন একটা ব্যাপার। শ্রেণী বৈষম্যটা আসলেই দূর করা খুব কঠিন। কারণ উঁচু শ্রেণী সবসময় নিচু শ্রেণীকে দমন করতে চাবে। এটা একটা এটা আমার রিয়েল লাইফে আমি দেখছি। উঁচু শ্রেণী সবসময় নিচু শ্রেণী থেকে নিজেকে আলাদা করবে। তা আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট হচ্ছে, যারা উঁচু শ্রেণীর আছে, উম উঁচু শ্রেণীর বলতে এখন আপনি কোন উঁচু শ্রেণীর আমি জানি না। আপনি বাংলাদেশের এলিটদের মধ্যেও একজন হইতে পারেন। আপনি বাংলাদেশের ৳১,০০,০০০ দামের ৳১,০০,০০০ স্যালারি পাওয়া মধ্যবিত্ত হইতে পারেন। আবার আপনি বাংলাদেশের ৳৩৫,০০০ স্যালারি পাওয়া মধ্যবিত্ত হইতে পারেন। আপনার নিচে অবশ্যই কেউ না কেউ আছে। হ্যাঁ? আপনি যদি একদম নিম্নবিত্ত না হন আরকি। আ তো সেক্ষেত্রে আমি বলব যে, আপনি উচ্চবিত্ত হয়ে নিম্নবিত্তদের সাথে এত ক্লোজলি, এত হ্যাপি ভাবে মিশেন, অনেক সময় তারা আপনাকে বন্ধু মনে করতে শুরু করে। তো আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা মিশবেন না এভাবে। কেন মিশবেন না? আমি বলতেছি। এখন কথা শুনে মনে হইতে পারে, কিরে আ ঝগড়া বিবাদ লাগাবে নাকি, দ্বন্দ্ব লাগাবে নাকি সমাজের মধ্যে? না, আমি দ্বন্দ্ব লাগাতে চাই না। কিন্তু অনেক সময় দেখবেন যে আপনি যখন এভাবে করে মিশেন, নিচু আপনার চেয়ে ইকোনমিক্যালি যারা হয়তো সমাজে ইকোনমি, মানে টাকা-পয়সার থেকেই তো আজকাল সম্মান বা স্ট্যাটাস আসতে শুরু করছে। আ যেটা আনফরচুনেটলি এইটাই হইছে যে টাকা-পয়সা থেকে সম্মান চলে আসতে শুরু করছে। তাহলে আপনার টাকা-পয়সা আছে মানে আপনার সমাজে একটা অবস্থান আছে, স্ট্যাটাস আছে। তাহলে আপনার চেয়ে নিচু স্ট্যাটাস, নিচু অর্থনৈতিক কন্ডিশন ওয়ালা মানুষগুলোর সাথে আপনারা যখন হেসে কথা বলেন অথবা আপনারা একটু দেন, তারা অনেক খুশি হয় এবং খুশি হয়ে আপনাকে আপন মনে করতে শুরু করে। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু আপনার উঁচু জাতটা বজায় রাখেন এবং তাদেরকে হার্ট করবেন আপনি একসময়। তো আমার কথা হচ্ছে, স্টার্টিং এ এত বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ? আমার মতো যারা আছেন প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণী, আ তো তাদের উচিত ১ম এই কি না মানে তাদেরকে আশকারা না দেওয়া। আমাদেরকে আশকারা না দেওয়া। প্রলেতারিয়েত শব্দটা ইউজ করতেছি বারবার। প্রলেতারিয়েত বা এইসব বুর্জোয়া, এসব কথাগুলোর মধ্যে অনেক সূক্ষ্ম ফাঁদ আছে। সূক্ষ্ম ব্যাপার আছে। আমি জাস্ট এমনি মোটা দাগে বলতেছি কথাগুলা। এখনো সোশ্যালিজমও নাই বা কমিউনিজমেরও নাই, প্রভাব নাই আমাদের। আ এজন্য আমি ওটা শব্দগুলো ইউজ করাটা, অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু তাও আমি মোটা দাগে করতেছি শব্দগুলা প্রয়োগ। আম তো যেটা বলতেছিলাম যে, আ যখন আপনি আপনার চেয়ে নিচু শ্রেণীর কারো সাথে আ ভালোভাবে বিহেভ করতেছেন, আপনার মধ্যে কিন্তু একটা উঁচু জাত বংশ, এটা আপনার সমাজ আপনার মধ্যে ঢুকাই দিছে। আপনার ফ্যামিলি আপনার মধ্যে ঢুকাই দিছে যে, "বাবা, আমরা এই সমাজে বড় হইছি। ওরা আমাদের চেয়ে নিচু। ওরা আমাদের চেয়ে বংশীয়ভাবে, ফিন্যান্সিয়ালি সবকিছু দিয়ে নিচু। ওদের সাথে এটা বজায় রাখবা।" এখন আপনি ভালো মানুষই হয়ে ২-৪ টা বই পড়ে হয়তো ভালো হইলেন এবং ভালো হইলে একদম যদি আপনি পারেন, সেটা তো আলহামদুলিল্লাহ। মানে এখন আমি আসবো ইসলামিক দিক বা আমরা মুসলিম, আমাদের যে ধর্মীয় একটা ব্যাপার আছে যে আমাদের মুসলিম ভাইকে ভাই মনে করা, নিজের ভাইয়ের মতো করে তাকে তার ব্যাপারে চিন্তা করা, ওগুলোতে আমি আসতেছি। কিন্তু আপনার যে সমাজে একটা বেড়ে ওঠা, আপনার বেড়ে ওঠার সময় তো আপনার কিছু নার্চারিং হইছে, আপনার ফ্যামিলি থেকে আপনার কন্ডিশনিং টা কিছুটা আপনার সমাজ করে দিছে। আপনি বড় হইছেন শিশু থেকে। তো আমার রিকোয়েস্ট আরকি যে, অ মানে উঁচু শ্রেণীর মানুষরা নিজেদের শ্রেণী নিয়ে থাক। স যারা আ যারা নিচু শ্রেণীর মানুষ আছে তারা নিচু শ্রেণী নিয়ে থাক। হুম? জাস্ট যাকে যার হকটা দিয়ে দেন। যে যতটুকু প্রাপ্য তার তো তাকে ততটুকু দিয়ে দেন। সেখানে আবেগ টেনে আনবেন না। আবেগ টেনে আনলে কি হবে? ওই মানুষটা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে। আপনার থেকে আরো বেশি ভালোবাসা এক্সপেক্ট করবে। কিন্তু আপনি পরে এন্ড অফ দ্য ডে আবার আপনার ওই বংশ, আপনার স্ট্যাটাস, আপনার ফিন্যান্সিয়াল কন্ডিশন এর কারণে আপনি আবার ওকে কষ্ট দিবেন মনে। তো শুরু থেকেই প্রশ্রয় না দেওয়া উচিত। আচ্ছা, এবার আসেন আমার ধর্মীয় দিকগুলো বিবেচনা করি। আমি আমি বাংলাদেশের খুবই ধর্মীয় সেক্ট গুলার মধ্যে, মুসলিমদের মধ্যে খুব ভালো যারা কোরআন সুন্নাহর কাছাকাছি মানুষ, তাদের সাথে উঠা বসা করছি। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি একদিন এরকম তো মসজিদে জুমার নামাজ পড়ে বাইর হয়ে দাঁড়াইছি।
তো জুমার নামাজ পড়ে বাইর হয়ে দাঁড়াইলেই ওখানে যদি কেউ 10 মিনিট দাঁড়ায় তাহলে বুঝে যাবে যে আনফরচুনেট ইসলাম এটা বলে নাই। ইসলাম এটা বলেই নি। ইসলাম এটা করতেই বলে নাই। কিন্তু তাও আমরা ওই মসজিদে জুমার নামাজের পর বা যেকোনো একটা জায়গায় যদি জুমার নামাজের পর 10 মিনিট দাঁড়াই, তাহলে আমি দেখলে বুঝে যাই যে এখানেও দেখেন অর্থনৈতিক যে শ্রেণীর বৈষম্য বা মানে গাড়িওয়ালারা সবাই গাড়িওয়ালাদের সাথে দাঁড়ায় আছে। মানে যারা কার নিয়ে আসছে মসজিদে সালাত পড়তে তারা কারওয়ালাদের সাথে আছে। যারা এর চেয়ে নিচু শ্রেণী আছে ওদের একটা আলাদা গ্রুপ আছে। বুঝছেন না? সবাই সবাইকে সালাম দিচ্ছে মাশাআল্লাহ which is good, কোনো সমস্যা নেই। আম কিন্তু আ কেমন জানি কেউ আপন না। কেন জানি যারা গাড়ি নিয়ে আসছে তারা তাদেরকে আপন মনে করতেছে। আর যারা এমনে আসছে তারা তাদেরকে নিয়ে আসে। কেউ কারোর প্রতি সালাম আছে, সালাম দিচ্ছে। হাসি মুখে কথা বলতেছে which is good. কিন্তু ভিতর থেকে ওই জিনিসটা দেখলেই এটা জাস্ট কেউ যদি ১০ মিনিট মাথায় ঠান্ডা করে খেয়াল করে, তাহলে সে নিজেও বুঝতে পারবে আমি যেটা বলতেছি। যেটা খুব দুঃখের বিষয়। কারণ আমরা কখনো চিন্তা করতে পারি না যে আবু হুরায়রা ওমর রাদিয়াল্লাহু আনহুর পাশে দাঁড়ায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছে, এটা চিন্তা করতে কি আপনার কষ্ট হয় নাকি? হওয়ার কথা না। কারণ ওনাদের ব্যাপারে আমরা যা পড়ছি, যা জানছি এবং ইসলামের যে শিক্ষা ওগুলো থেকে আমরা বুঝতে পারি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর পাশে দাঁড়ায় নামাজ পড়তেছেন অথবা ইবনে আব্বাসের পাশে রাদিয়াল্লাহু আনহু উনার পাশে নামাজ পড়তেছেন। এটা চিন্তা করতে আমাদের কোনো মানে সমস্যা হয় না। উনারা দাঁড়াইতেন। কিন্তু আমাদের দেখবেন ধরেন অ্যা অনেক বড় একজন কেউ তার পাশে রিক্শাওয়ালা দাঁড়াইছে। এটা দেখবেন ছবি-টবি তুলে Facebook এখন সোশ্যাল মিডিয়ায় ফুল ভাইরাল যে হ্যাঁ, এই হোয়াট a বিউটি অফ ইসলাম, হোয়াট a বিউটি অফ ইসলাম। হ্যাঁ, ব্যাপারটা তো আইডিওলজিক্যালি খুবই বিউটিফুল। কিন্তু ওই যে অমুক ব্যক্তির পাশে অমুক সাধারণ মানুষ দাঁড়াইছে এটাকে আবার হাইলাইট করে পোস্ট করা লাগতেছে। তাহলে ব্যাপারগুলা আর হইল না তো। মানে যে ইটসেলফ ওটার যে একটা যে মসজিদে যে কারো পাশে যে কেউ দাঁড়াবে, কমফোর্টেবলি দাঁড়াবে। এখন আমাদের মসজিদগুলাতে যেয়ে দেখেন ১ম কাতারে এলাকার সমিতির বা অমুক-তমুক মানুষ ছাড়া অ আগে তো ছোটরা দাঁড়াইতে ভয় পাইত। এখন তো ইয়াংরা তাও একটু সাহসী হইছে মাশাআল্লাহ। কিন্তু দেখবেন যে ১ম কাতারে যারা ওখানকার সোসাইটির বা যেকোনো এলাকার যারা মুরুব্বি বা মানে কোনো একটা পদে আছেন আরকি। এরকম মানুষ ছাড়া গিয়ে সামনে গিয়ে দাঁড়াইতে অনেকেরই সংকোচ হয়। অনেকেরই সংকোচ হয়। অনেকে তো খারাপ বিহেভও করে ওটা তো আছেই। তো আসলে আমার কথাগুলো অনেকটা মানে ছন্নছাড়া টাইপের। আম আজকে আমি অতটা প্রস্তুতি নিয়ে কথা বলতেছি না। বাট আমার কিছু এক্সপেরিয়েন্স হইছে তো রিসেন্ট এইজন্য আমি বললাম আরকি। যে সমাজে যে একটা বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সবকিছুকে অর্থনৈতিক বৈষম্যের মানে মাপকাঠিতে মাপা উচিত না। কার্ল মার্কসের কমিউনিজমের এটা একটা ভুল ধরা হয়। অনেকের সমালোচনা আছে এটার। ওটার মধ্যে একটা হচ্ছে যে সবকিছুকে অর্থনৈতিক দ্বন্দ্ব দিয়ে মাপা উচিত না। অর্থনৈতিক দ্বন্দ্ব ছাড়াও পৃথিবীতে অনেক রকমের দ্বন্দ্ব আছে। কিন্তু অর্থনৈতিক দ্বন্দ্বটা কিন্তু মানে অনেক সিভিয়ার কিন্তু। এটাকে একদম ছোট চোখে দেখার কোনো উপায় নেই। আমরা আজকে ওইটা দেখতেছি। অর্থনৈতিক দ্বন্দ্বটা থাকবে। অর্থনৈতিক দ্বন্দ্বের মধ্যে থেকে ইসলাম বা ধর্ম আমাদেরকে যেটা বলছে, হ্যাঁ? যে গরিব মানুষকে তার হক দিয়ে দেওয়া, ভাইয়ের কথা চিন্তা করা। এগুলো যারা করতে পারবে তাদের উপর আল্লাহ রহম করুক। আমি তাদের জন্য দোয়া করি। কিন্তু ইন জেনারেল সোসাইটিতে এই একটা দ্বন্দ্ব সারা জীবন থাকবে। তো যারা আমার মতো আ প্রলেতারিয়েত শ্রেণীর শ্রমিক শ্রেণীর মানুষরা আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা বেশি আশা করবেন না। আপনারা আ জাস্ট আপনাদের পারিশ্রমিকটাই আশা করবেন। কারণ হচ্ছে আমরা বইয়ের পাতায় আপনারা অনেকে অনেক আশা দিবে। যে আমরা শ্রমিকদের জন্য এটা করব, এটা করব, এটা করব। এন্ড অফ দ্যা ডে কিছুই করে না। কারণ হচ্ছে শ্রমিক শ্রেণী থেকেও যখন কেউ আবার লিডারশিপে যায়, সে কিন্তু আবার সুবিধাভোগী হয়ে যায়। সে এলিটদের একজন হয়ে যায়। আপনি দেখবেন যে অনেকেই শ্রমিক আন্দোলন বা অনেক কিছু করতেছে। তাদের মধ্যে থেকে যখন কেউ নেতা নির্বাচিত হয়ে যায়, সে আবার এলিটদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ক্ষমতা মানুষকে সাধারণ দেশ থেকে মানে ডিস্টিংগুইশ করে ফেলে, আলাদা করে ফেলে। যখন কেউ একজন ক্ষমতাবান হয়ে যায়, সেও এলিটদের অন্তর্ভুক্ত হতে চায় এবং তাদের লাইফস্টাইলে চলে যায়। তখন তারা সাধারণ মানুষের থেকে ডিসকানেক্টেড হয়ে যায়। আম এটাই ছিল আজকে আমার বক্তব্য। আমার লাস্ট এতক্ষণ আমার মতো ছোট মানুষের কথা সবাই শুনবে না। লাস্ট পর্যন্ত যারা ধৈর্য নিয়ে দেখছেন আমার ভিডিও, তাদেরকে অনেক ধন্যবাদ তাদের ধৈর্যের কারণে। আমার লাস্ট কয়েকটা কথা হচ্ছে যে মানে যারা আ ধরেন আপনি নিচু শ্রেণীর একটা বন্ধু বানাইছেন, হ্যাঁ?
আপনি তার সাথে নিয়ে তাকে নিয়ে ঘুরলেন, ফিরলেন, খাইলেন-দাইলেন। কিন্তু এন্ড অফ দ্যা ডে আপনি কিন্তু মন থেকে তাকে কি ধরেন আমরা আপনারা ৪ জন ৫ জন বন্ধু আছেন। তার মধ্যে ২ জন হচ্ছে ধরেন নিচু শ্রেণীর বা একজন হচ্ছে নিচু মানে ফিন্যান্সিয়ালি আপনার চেয়ে নিচু জায়গায় অবস্থান করে। তা আপনার অন্য বন্ধুদের মধ্যে তার সাথে ঘুরলেন ফিরলেন কিন্তু মন থেকে কিন্তু আপনি কি আ ধরেন তাকে ওই রেসপেক্টটা দিতে পারেন না অন্য বন্ধুগুলো যারা আপনার সাথে ফিন্যান্সিয়ালি মানে একদম ব্যালেন্সড ওদের সাথে যেরকম মেশা আপনি কিন্তু আপনার অন্য বন্ধুটার সাথে ওভাবে মিশতে পারতেছেন না বা ওকে মন থেকে কিন্তু ও কিন্তু বেচারা নিচু শ্রেণী হওয়ার কারণে আপনার সাথে মিশে সে অনেক কমফোর্ট ফিল করে। ও কিন্তু নিজেকে অতটুকুই ইম্পোর্টেন্ট মনে করতেছে আপনার লাইফে। তো আপনার যদি এরকম মানে ওই শ্রেণী দ্বন্দ্বটা ভিতরে থাকে এবং আপনি শ্রেণী দ্বন্দ্বটাকে পরিপূর্ণরূপে বা অন্তত 90% নিজের মধ্যে থেকে দূর করতে না পারেন, তাহলে আমার মনে হয় ছোটখাটো সমাজের ছোটখাটো মানুষগুলাকে আম আশা জাগায় মানে হার্ট করাটা উচিত না আরকি। অনেকটুকু বলে ফেলছি। ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন। আসসালামু আলাইকুম।